সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো। করোনার এই দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য সবাই বাসায় থাকবে, নিরাপদ থাকবে। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং মাস্ক পরিধান করবে। সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের উদ্যোগে প্রথম থেকেই তোমরা জানো অনলাইন ক্লাস চালু রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আমি চঞ্চল কুমার দাস, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। অধ্যায়টির নাম যদি তুমি দেখো, অধ্যায়টির নামই হলো আর্থিক বিবরণী বিশ্লেষণ। এ কারণে প্রথমেই আমাদেরকে জানতে হবে আর্থিক বিবরণী কি। আর্থিক বিবরণী হলো একটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলাফল। একটি প্রতিষ্ঠান তার হিসাবকাল শেষে সঠিক আর্থিক ফলাফল অর্থাৎ লাভ লোকসান নিরূপণ করার জন্য এবং একটি নির্দিষ্ট তারিখে প্রকৃত আর্থিক অবস্থা অর্থাৎ সম্পত্তি ও দায়ের অবস্থা যাচাইয়ের জন্য আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করে থাকে। আমরা সবসময় বলি, হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিতে যেয়ে বলি, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ হিসাব বিজ্ঞান হলো তথ্য সরবরাহের একটি ব্যবস্থা। হিসাব বিজ্ঞান তার ব্যবহারকারীদের, তোমরা জানো হিসাব বিজ্ঞানের ইন্টারনাল এবং এক্সটার্নাল ইউজার্স আছে। আমরা অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী বলি। সেই সকল ব্যবহারকারীদের যাবতীয় তথ্য প্রদান করে আর্থিক বিবরণী সমূহের মাধ্যমে। তাহলে সহজ কথা, আর্থিক বিবরণী হলো একটি হিসাবকালে ওই প্রতিষ্ঠানের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলাফল। আমরা সংজ্ঞা আকারে এখন দেখব আর্থিক বিবরণী কাকে বলে। আমরা বোর্ডে সংজ্ঞাটি লিখে দিচ্ছি, তোমাদের তুলে নেওয়ার সুবিধার্থে ভালো করে বোর্ডটি ফলো করো। আর্থিক বিবরণীর সংজ্ঞাটি খেয়াল করো। যেসব বিবরণীতে একটি নির্দিষ্ট হিসাবকালের ব্যবসায়িক লেনদেনের ফলাফল, একটি নির্দিষ্ট তারিখে সম্পত্তি, দায় ও মূলধনের সমন্বিত রূপ, নগদ প্রবাহ ও রক্ষিত আয়ের পরিমাণ এমনভাবে উপস্থাপন করা হয় যাতে ব্যবসায়িক সিদ্ধান্ত জানানোর জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে পারে, তাদেরকে আর্থিক বিবরণী বলে। যদি সংজ্ঞা আকারে পরীক্ষায় লিখতে বলে, তোমরা এই সংজ্ঞাটি ব্যবহার করতে পারো। সংজ্ঞাটি লিখে নেওয়ার জন্য আমি কিছুটা সময় দিচ্ছি তোমাদেরকে।
আর্থিক বিবরণীর সংজ্ঞার পর আমাদের পরবর্তী আলোচনা আর্থিক বিবরণীর উপাদান সমূহ কি কি, একটি আর্থিক বিবরণীর মধ্যে কি কি থাকবে সেই বিষয়টিকে দেখো। আমি বলেছি আর্থিক বিবরণীগুলোর পূর্ণাঙ্গ সেট, কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আমরা ইংলিশে বলি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, সংক্ষেপে IFRS এ প্রকাশিত এবং বাংলাদেশে গৃহীত আন্তর্জাতিক হিসাবমান 1, আমরা ইংলিশে বলি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 1 এর 10ম অনুচ্ছেদে আর্থিক বিবরণীর একটি পূর্ণাঙ্গ সেট উপস্থাপিত হয়েছে, যা নিম্নরূপ। এইটুকু লেখার পর আমরা এবার উপাদানগুলোর নাম লিখব। এ উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী। উদ্বর্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, ইংলিশে আমরা বলি ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। বি বিশদ আয় বিবরণী, কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্ট। মালিকানা সত্ত্ব বিবরণী, বা সংরক্ষিত আয় বিবরণী, ইংলিশে আমরা বলি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ রিটেন আর্নিংস। D
প্রবাহ বিবরণী statement of cash flows E আর্থিক বিবরণীতে ব্যবহৃত টিকা বা নোট এই হলো আমাদের আর্থিক বিবরণীর উপাদান। এইটিকেই আমরা কমপ্লিট সেট বা পূর্ণাঙ্গ সেট বলি। আমরা ইতিমধ্যে জেনেছি আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণীর উপাদান সমূহ কি কি। এবার আমরা জানতে চাই, এবার আমরা আলোচনা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ। আমরা একটু আগেই বলেছি এই হিসাব বিজ্ঞান তথ্য যারা ব্যবহার করে তাদেরকে তথ্য দেওয়া হয় আর্থিক বিবরণী সমূহের মাধ্যমে, কিন্তু হিসাব তথ্যের ব্যবহারকারীগণ আর্থিক বিবরণী দেখেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। সিদ্ধান্ত গ্রহণের জন্য তাকে আর্থিক বিবরণী বিশ্লেষণ করতে হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ না করলে সঠিকভাবে কোনো পক্ষেরই সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। আমরা যদি উদাহরণ হিসাবে বলি, তোমার প্রতিষ্ঠানের এ বছরের বিক্রয়ের পরিমাণ 2 কোটি টাকা। তুমি আয় বিবরণী জানো, আয় বিবরণীতে তুমি বিক্রয় দেখালে বা বিক্রয় দেখানো হলো 2 কোটি টাকা। এটি দেখেই একজন বিনিয়োগকারীর বোঝা সম্ভব নয় যে এই প্রতিষ্ঠানের বিক্রয় কি সঠিক লেভেলে, সঠিক স্তরে আছে, নাকি এর থেকে ভালো হওয়া সম্ভব ছিল, নাকি এটা গত বছরের তুলনায় ভালো বা খারাপ। এটি আর্থিক বিবরণী দেখে বোঝা যায় না। এ কারণেই বিগত বছরের হিসাবের সাথে চলতি বছরের তুলনা করতে হয়। দেখা গেল আগের বছর তোমার বিক্রয় ছিল 4 কোটি, সেই হিসাবে এই বছরের 2 কোটি বিক্রয় ভালো না। আবার তুমি যে ব্যবসা করো, তোমার যে প্রতিযোগী আছে তারা দেখা গেল 8 কোটি টাকা বিক্রয় করছে, তাহলে তোমার দক্ষতা কিন্তু ভালো নয়, তোমার কারবারের অবস্থা কিন্তু ভালো নয়। আবার যদি এরকম হয় গত বছর আমরা বিক্রয় করছি 1 কোটি টাকা, এবছর আমরা বিক্রয় করছি 2 কোটি টাকা, তাহলে সেই হিসেবে আমাদের পারফরমেন্স ঊর্ধ্বগামী, আমাদের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, আমাদের বিক্রয় কর্মীরা অধিক দক্ষতার সাথে পণ্য বিক্রয় করেছে, ফলে আমাদের বিক্রয় বা টার্নওভার অনেক বেশি হয়েছে। সুতরাং শুধুমাত্র 2 কোটি টাকা দেখে বোঝা সম্ভব না যে গত বছরের তুলনায় এবছর আমরা ভালো আছি বা খারাপ আছি, অন্যান্য প্রতিযোগীদের তুলনায় আমরা ভালো আছি বা খারাপ আছি। একজন বিনিয়োগকারী তো সিদ্ধান্ত নেওয়ার আগে কোথায় বিনিয়োগ করবে সেটি তার বিশ্লেষণ করতে হয়। সে 5টা পাশাপাশি কোম্পানি বিশ্লেষণ করবে, তারপর তার যেটি ভালো মনে হবে সে সেটি গ্রহণ করবে। সেই কারণেই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে আসলে মূলত বিগত বছরের হিসাবের সাথে চলতি বছরের হিসাবের তুলনা করা হয়, সমপর্যায়ে প্রতিযোগী বিভিন্ন কোম্পানির সাথে নিজের কোম্পানির হিসাবের তুলনা করা হয়,
সকল কোম্পানির গড় তথ্যের সাথে নিজের কোম্পানির তথ্যের তুলনা করা হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণ, এখানে মূলত তিনটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়। একটি হলো প্রতিষ্ঠানের তারল্য, লিকুইডিটি, একটি হলো প্রফিটেবিলিটি বা মুনাফা অর্জন ক্ষমতা, আর একটি হলো সলভেন্সি বা সচ্ছলতা। একজন বিনিয়োগকারী, একজন সিদ্ধান্ত গ্রহণকারী, একজন হিসাব তথ্যের ব্যবহারকারী একটি প্রতিষ্ঠানের তিনটি বৈশিষ্ট্য মূল্যায়ন করে: তারল্য, মুনাফা অর্জন ক্ষমতা, সচ্ছলতা। এই তিনটি বিশ্লেষণই করা হয় আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে। আর্থিক বিবরণী বিশ্লেষণ এটি আসলে 19 শতকের শেষ দিকের একটি ধারণা। 19 শতকের শেষ দিকে ব্যাংক হতে ঋণ নিতে হলে আর্থিক বিবরণী দাখিল করতে হতো, বিশ্লেষণ করতে হতো। তখন থেকে মূলত এই ধারণার সৃষ্টি, এবং এই ধারণার প্রবক্তা হলো জেমস জি ক্যানন। জেমস জি ক্যানন সর্বপ্রথম এই পদ্ধতিগত আর্থিক বিবরণী বিশ্লেষণ ধারণাটি প্রদান করেন। আমরা যতটুকু আলোচনা করলাম এই বিষয়টি একটু লিখে দিচ্ছি তোমাদের মনে রাখার সুবিধার্থে, তোমরা তুলে নাও। আমি আর্থিক বিবরণী সম্পর্কে বা আর্থিক বিবরণী বিশ্লেষণ সম্পর্কে যে আলোচনা করলাম তার মূল অংশটুকু আমি লিখে দিলাম। আর্থিক বিবরণীর পদ্ধতিগত বিশ্লেষণ শুরু হয় 19 শতকের শেষ দিকে, এবং মুখ্য প্রবক্তা ছিলেন জেমস জি ক্যানন। তিনি সর্বপ্রথম আর্থিক বিবরণী বিশ্লেষণে তুলনামূলক বিবরণী বা কম্পারেটিভ স্টেটমেন্ট ব্যবহার করেন। আর্থিক বিবরণী বিশ্লেষণে একটি প্রতিষ্ঠানের তিনটি বৈশিষ্ট্য মূল্যায়ন করা হয়, যথা তারল্য বা লিকুইডিটি, লাভজনকতা বা প্রফিটেবিলিটি, সচ্ছলতা বা সলভেন্সি। আমরা কেবলই বলেছি সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রয়োজন। এখন কিভাবে, কি উপায়ে আর্থিক বিবরণীগুলো বিশ্লেষণ করা যায় সেটিকে আমরা বলি আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল। আমাদের এখনকার আলোচনা আর্থিক বিবরণী বিশ্লেষণের কি কি কৌশল রয়েছে। আর্থিক বিবরণী বিশ্লেষণের একাধিক কৌশলের মধ্যে 4টি গুরুত্বপূর্ণ কৌশল রয়েছে। সেই 4টি হলো সমান্তরাল বিশ্লেষণ বা হরিজন্টাল অ্যানালাইসিস, উলম্ব বিশ্লেষণ বা ভার্টিক্যাল অ্যানালাইসিস, প্রবণতা বিশ্লেষণ বা ট্রেন্ড অ্যানালাইসিস, অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস। মূল এই 4টি কৌশলের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে জরুরি হলো অনুপাত বিশ্লেষণ। আমাদের পরবর্তী আলোচনা অনুপাত বিশ্লেষণ নিয়ে। তার আগে 4টি কৌশলের নাম সবাই খাতায় তুলে রাখো। অনুপাত বিশ্লেষণ এই ধারণাটি এসেছে 1919 সালে, এবং প্রথম আর্থিক বিবরণী বিশ্লেষণে অনুপাতের ব্যবহার করেন মনীষী আলেকজান্ডার ওয়াল। অনুপাত বলতে আমরা সাধারণভাবে বুঝি যে কোনো দুটি সংখ্যা, যে কোনো দুটি বস্তু, যে কোনো দুটি চলক, যে কোনো দুটি রাশির মধ্যকার গাণিতিক বা পরিমাণগত সম্পর্ককে।
এই যে দুইটি চলকের মধ্যকার গাণিতিক সম্পর্ক, যেটি আমরা অনুপাতের সাহায্যে প্রকাশ করি, সেই অনুপাত ব্যবহার করে, বিশেষ কতগুলো অনুপাত ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের সক্ষমতা, একটি প্রতিষ্ঠানের দক্ষতা, তার দুর্বলতা, তার বর্তমান অবস্থা, তার অতীতের অবস্থা, আগামীর সম্ভাবনা ইত্যাদি আমরা অনুপাতের ব্যবহার করে আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি। আমরা অনুপাত বিশ্লেষণের সাথে জড়িত মূল বক্তব্যটি তোমাদের নিজেদের পরীক্ষায় ব্যবহারের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। আমরা যেমনটি বলছিলাম, অনুপাতের মাধ্যমে আর্থিক বিবরণী বিশ্লেষণ প্রবর্তন করেন 1919 সালে আলেকজান্ডার ওয়াল। দুইটি সংখ্যার মধ্যে বিদ্যমান গাণিতিক সম্পর্ককে মাত্রা অথবা সংখ্যায় প্রকাশ করাকে অনুপাত বলে। অনুপাত বিশ্লেষণ হল নিয়মতান্ত্রিক উপায়ে অনুপাতের ব্যবহার, যার মাধ্যমে আর্থিক প্রতিবেদনের ব্যাখ্যা করে একটি ফার্মের সক্ষমতা, দুর্বলতা, ঐতিহাসিক কার্যক্রম ও চলতি অবস্থা নিরূপণ করা যায়। অনুপাত বিশ্লেষণ সম্পর্কে পরীক্ষায় আসলে তুমি এইটুকু লিখতে পারো। এবারের আমাদের আলোচনা তোমাদের অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ অংশ যতটুকু, অঙ্ক করার জন্য যে সকল সূত্রের প্রয়োজন হয় সেই আলোচনা আমরা 6 নম্বর পয়েন্টে করছি। তারল্য অনুপাত সমূহ। একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় তারল্যর অনুপাতগুলোর সাহায্যে। তারল্যের অনুপাত এক এক লেখক এক একভাবে ব্যাখ্যা করেছেন। কেউ মূলত 3টি অনুপাতের কথা উল্লেখ করেছেন, কোন কোন লেখক 6টি, 7টি, 8টি অনুপাতের কথা উল্লেখ করেছেন। আমরা প্রথমে মূল 3টি অনুপাতের কথা বলবো, সেই অনুসারে একটি অঙ্ক করাবো। তারপর আমরা পরবর্তী অন্যান্য লেখকগণ যে বিকল্প প্রস্তাব দিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা লিখবে একটি প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা পরিমাপ করা হয় তারল্যের অনুপাত সমূহের সাহায্যে। প্রধান 3টি তারল্যের অনুপাত নিম্নরূপ।
চলতি অনুপাত। আমরা ইংলিশে বলি কারেন্ট রেশিও। চলতি অনুপাত সমান সমান মোট চলতি সম্পদ বাই মোট চলতি দায়। চলতি সম্পদ বা মোট চলতি সম্পদ বাই চলতি দায় এটির আদর্শ মান বা আদর্শ অনুপাত 2:1। অর্থাৎ 1 টাকার চলতি দায়ের বিপরীতে চলতি সম্পদ থাকা উচিত 2 টাকার। তারল্য অনুপাত লিকুইড রেশিও। এটার অনেকগুলো বিকল্প নাম আছে, এক এক সময় এক এক বইতে এক এক রকম নাম ব্যবহার করে। তড়িৎ বা দ্রুত অনুপাত। ইংলিশে আমরা বলি কুইক রেশিও। অগ্নি পরীক্ষা অনুপাত। অ্যাসিড টেস্ট রেশিও। এই নামেই অধিকাংশ সময় তোমরা পরীক্ষায় পাবে অগ্নি পরীক্ষা অনুপাত বা অ্যাসিড টেস্ট রেশিও। অগ্নি পরীক্ষা অনুপাত তারল্য সম্পদ বাই তারল্য দায়। তবে বর্তমানে অনেক মনীষী বলেন সকল চলতি দায়ী যেহেতু একটি আর্থিক বছরের মধ্যে পরিশোধ করতে হয়, এই জন্য তারল্য দায় বলে কোনো কিছু নাই, সবই চলতি দায় হওয়া উচিত। সেই কারণে তোমরা অনেক বইতে এই সূত্রটিরও ব্যবহার পাবে। তারল্য সম্পদ
চলতি দায়। এটির আদর্শ অনুপাত বা আদর্শ মান 1 টাকা তারল্য দায়ের বিপরীতে তারল্য সম্পদ থাকা উচিত 1 টাকার 1:1। তৃতীয় গুরুত্বপূর্ণ তারল্যের অনুপাত চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। চলতি মূলধন অনুপাত উপরে চলতি মূলধন নিচে চলতি দায়। চলতি মূলধন বাই চলতি দায় এটির আদর্শ অনুপাত পূর্বেরটির মতোই 1:1। তোমাদের উচ্চ মাধ্যমিকের বইতে অধিকাংশ বইতে এই 3টি তারল্য অনুপাতের কথা বলেছেন, কিন্তু আমরা যদি বিবিএস শ্রেণীর ওয়েগান কাইজু কিমেল একজন প্রখ্যাত হিসাব বিজ্ঞানীদের বই, 3 জন লেখকের বই, সেটি অনুসরণ করি, তাহলে আরো একাধিক অনুপাত আছে তারল্যের অনুপাতের মধ্যে। সেগুলোর আলোচনা আমরা ধাপে ধাপে করব। আজকের ক্লাসে আমরা মূলত এই 3টি অনুপাতের উপরে ফোকাস করব। এই 3টি অনুপাতের আমরা যে সূত্র লিখলাম, এটি প্রয়োগের জন্য, ব্যবহারের জন্য আমাদের কতগুলো জিনিস জানা দরকার। চলতি সম্পদ কোনগুলো, চলতি দায় কোনগুলো, তারল্য সম্পদ কোনটি, তারল্য দায় কোনটি, চলতি মূলধন কি, এই বিষয়গুলো আমি এবার ধারাবাহিকভাবে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। বোর্ড থেকে তোমরা তোমাদের খাতায় তুলে নাও। আমরা প্রথমেই কতগুলো চলতি সম্পদের তালিকা দিয়েছি। তোমরা জানো চলতি সম্পদ হলো সেই সকল সম্পদ যে সম্পদগুলোকে একটি আর্থিক বছরের মধ্যে বা পরবর্তী একটি আর্থিক বছরের মধ্যে নগদ টাকায় পরিণত করা সম্ভব, নগদ টাকায় রূপান্তর করা সম্ভব। আমরা উদাহরণ হিসাবে কতগুলো চলতি সম্পদের কথা বলেছি। নগদ তহবিল, ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার, সাপ্লাইসের মজুদ বা অব্যবহৃত মণিহারি,
অনাদায়ী বা বকেয়া আয়সমূহ, অগ্রিম খরচসমূহ, বিক্রয়যোগ্য সিকিউরিটি, স্বল্পমেয়াদী বিনিয়োগ, সমাপনী মজুত পণ্য ইত্যাদি। তোমাদের প্রয়োজনে সাধারণত পরীক্ষায় যে ধরনের তথ্য থাকে এই কয়টি উদাহরণ জানলেই হবে। এই কয়টি আমাদের মূল চলতি সম্পদ। আবারও দেখে নাও চলতি সম্পদের উদাহরণগুলো। এবার আসি চলতি দায়। যে দায়গুলো পরবর্তী একটি আর্থিক বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেই দায়গুলোকে আমরা চলতি দায় বলি। উদাহরণ হিসাবে আমি উল্লেখ করেছি প্রদেয় নোট বা প্রদেয় বিল, প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার, বকেয়া বা প্রদেয় খরচ সমূহ, অনুপার্জিত বা অনার্জিত আয়, ব্যাংক জমাতিরিক্ত ঋণ, স্বল্প মেয়াদী ব্যাংক ঋণ, দাবিহীন লভ্যাংশ, প্রস্তাবিত লভ্যাংশ ইত্যাদি। আমাদের তারল্যের অনুপাতগুলোর জন্য মূল এই দুটি জিনিস দরকার, একটি চলতি সম্পদ আর একটি চলতি দায়। এবার আমি যাব তারল্য সম্পদ আর তারল্য দায় কিভাবে আমরা বের করব, চলতি মূলধন কিভাবে বের করব। আমাদের দেওয়া সূত্রগুলোর মধ্যে আরো যে তিনটি জিনিস প্রয়োজন ছিল সেটি হলো তারল্য সম্পদ বা এটাকে আমরা তড়িৎ সম্পদ বলি। মোট চলতি সম্পদ থেকে অগ্রিম যত খরচ আছে আর সমাপনী মজুত পণ্য এই দুটি বাদ দিলেই আমরা তারল্য সম্পদ পাই। পরবর্তীতে আছে তারল্য দায় বা তড়িৎ দায়, যেটি আজকাল অনেক লেখক ব্যবহারই করেন না, তারা শুধু চলতি দায়ই ব্যবহার করেন। তারপরও প্রচলিত যে ধারণা সেক্ষেত্রে আমরা তারল্য দায় কথাটি ব্যবহার করি অগ্নি পরীক্ষা অনুপাত বের করার সময়, এবং মোট চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন বা ব্যাংক জমাতিরিক্ত ঋণ আমরা বাদ দিই। সবশেষে চলতি মূলধন আমরা মোট চলতি সম্পদ থেকে মোট চলতি দায় বাদ দিয়ে আমরা বের করি চলতি মূলধন। এই যে তিনটি আমরা সূত্র ব্যবহার করলাম, এই তিনটি সূত্র এবং চলতি সম্পদ এবং চলতি দায়ের যে ধারণা আমি দিয়েছি সেটি ব্যবহার করে আমরা যে তিনটি অনুপাতের উল্লেখ করেছি, একটি চলতি অনুপাত, একটি অগ্নি পরীক্ষা অনুপাত আর একটি চলতি মূলধন অনুপাত, সেটি আমরা বের করতে পারব। আমাদের বর্তমান যে ক্লাসগুলো এগুলো রেকর্ডিং ক্লাস, নির্ধারিত সময় 40 মিনিট। আজকের এই 40 মিনিটের ক্লাসে আমি এই তিনটা অনুপাতের সাহায্যে অঙ্ক করার সময় পেলাম না। আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে, তোমরা খেয়াল করে দেখবা আমি শুরুতেই এটিকে ক্লাস নাম্বার 1 ব্যবহার করছি। আজকের ক্লাসে আমরা অনুপাত বিশ্লেষণের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলেছি, বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই ধারণার ভিত্তিতে আমরা আমাদের দ্বিতীয় ক্লাসে আশা করছি এই তিনটি অনুপাতের ব্যবহার করে আমরা একটি অঙ্ক করতে পারব। সবাইকে অনুরোধ করব কলেজের ওয়েবসাইট থেকে, বিভাগের ওয়েবসাইট থেকে বা ফেসবুক লাইভে যখনই তোমাদের যে ক্লাসটি প্রচারিত হবে সেটি মনোযোগ দিয়ে দেখবে এবং ধারাবাহিকতা রক্ষার জন্য ক্লাস নাম্বার ফলো করবে। ক্লাস নাম্বার 1, ক্লাস নাম্বার 2 এরকম যদি থাকে সেটি অনুসরণ করবে। আমি আশা করছি যে এই বিষয়ের উপর আমি আরো 1-2টি ক্লাস নিতে পারব। এই পর্যন্ত আজকে সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।